যখন শেখ হাসিনা চীন থেকে এসে আমাদের সবাইকে এভাবে রাজাকার বলে সম্বোধন করলো, আমরা কি জানতাম যে শেখ হাসিনা এখান থেকে এসে আমাদের সবাইকে এভাবে রাজাকার বলে গণহারে সম্বোধন করবে আর আমরা সবাই রাজপথে এইভাবে নেমে যাব রাতের বেলা ওইভাবে? আমাদেরকে কিন্তু ওই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আমাকে, হাসনাতকে এবং হাসিবকে জোর করে ডিজিএফআই বাধ্য করে নিয়ে গিয়েছে এবং সেদিন প্রথম নিয়ে যায় নাই, তার আগের দিন নিয়ে গিয়েছে, কিন্তু তারা আমাদেরকে সর্বোচ্চ বাধ্য করেছে ওই মন্ত্রীদের সামনে যাওয়ার জন্য, আমরা যাইনি। এরপরে তারা আমাদেরকে থেকে শুরু করে আলাদা আলাদাভাবে যেভাবে থ্রেট করা যায়, আমাদের ফ্যামিলিকে থ্রেট করা যায়, সব কিছু করে এই আন্দোলনের সময় যারাই সক্রিয় ছিল তাদের পেছনেই আসলে এখন মানুষের নানা ধরনের প্রশ্ন, এবং একটা প্রশ্ন তো সমন্বয়কদের নিয়ে আসেই যে এই যে এত বড় ঘটনা সেটা কি তারাই ঘটিয়েছেন বা এটা কি স্বতঃস্ফূর্তভাবেই ঘটেছে, নাকি পেছনে আসলে কোনো কলকাঠি নাড়া হচ্ছিল যে কন্ট্রোলারের কারণে আসলে আপনারা হয়তো ওই মোহটিও ছেড়েছিলেন, হয়তো অন্য কোনো কিছুর আশায়? আপনাদের পেছনে কি ইন্ধনদাতা ছিল বা আপনারা কি কারো দ্বারা নিয়ন্ত্রিত হতেন তখন, নাকি আপনারা নিজেরাই সবটা করেছেন? প্রথম কথা হচ্ছে কি, আমরা যেভাবে ভাবি যে এই জিনিসটা একদম প্ল্যান করে হয়েছে কারো নিয়ন্ত্রণে, এভাবে কখনো একটা এরকম গণ অভ্যুত্থান হয়ে যায় না। আমরা প্রথমে রাস্তায় নেমেছিলাম যৌক্তিক কোটা সংস্কারের দাবিতে। প্রথম আমার যতদূর মনে পড়ে 4 জুলাইয়ে এটার একটা শুনানি হয়েছিল কোর্টে। তখন যদি এই যৌক্তিক দাবিটি মেনে নেওয়া হতো এবং এটাকে পিছানো না হতো, তখন কিন্তু এটা সামনে আগাতো না, তাহলে প্ল্যান করে এটা বাস্তবায়ন করা সম্ভব হতো না। আবার আপনি দেখে থাকবেন, এটা যখন 15 জুলাই পর্যন্ত গেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা ক্যাম্পাসের এবং ক্যাম্পাসের বাইরে থেকে আরো অনেক সন্ত্রাসীকে নিয়ে এসে আমার বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ভাই বোনকে একদম মানে সন্ত্রাসী কায়দায় রক্তাক্ত করলো, তার পূর্বে কিন্তু এই আন্দোলনের যে নতুন করে আরেকটা ধাপে যাওয়া, এটি কিন্তু ওইভাবে তার পূর্বে যায়নি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে কথাটি হচ্ছে, ওই ঘটনাটি যদি ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা না করতো, তাহলে এই ঘটনাটি এতটা সামনে যেত কিনা সেটাও কিন্তু চিন্তার বিষয়। আবার আপনি দেখে থাকবেন, যখন শেখ হাসিনা চীন থেকে এসে আমাদের সবাইকে এভাবে রাজাকার বলে সম্বোধন করলো, আমরা কি জানতাম যে শেখ হাসিনা এখান থেকে এসে আমাদের সবাইকে এভাবে রাজাকার বলে গণহারে সম্বোধন করবে আর আমরা সবাই রাজপথে এইভাবে নেমে যাব রাতের বেলা ওইভাবে? এগুলো তো ব্যাপারটা হচ্ছে ইভেন গণভবনে এই যে এভাবে প্রশ্নটি করা হলো, বলে যে সেই বক্তব্যকে আসলে মিস ইন্টারপ্রেট করা হয়েছে। না দেখুন, আমরা না, আপনি সবচেয়ে বড় কথা হচ্ছে কি মিস ইন্টারপ্রেট, মানে আমরা যদি মিনিং এর জায়গা থেকে একদিকে নিয়ে যাই সেটা বড় কথা না। আপনি তার চোখে মুখে দেখেন, তার অ্যাটিটিউডে দেখেন, তার ভিতরের ক্ষোভ দেখেন, কিংবা তিনি যেভাবে পুরো দেশটাকে একটা মানে বাপের সম্পত্তি মনে করা শুরু করেছিলেন, আপনি ওই বিষয়টাকে লক্ষ্য করেন। তিনি একদম ভিতর থেকে আলাদা একটা ক্ষোভ নিয়ে বলেছিলেন যে তার অনুগত থাকবে শুধুমাত্র সেই হচ্ছে দেশের নাগরিক, যে তার বিরুদ্ধে একটা কথা বলবে তারাই রাজাকার, তারাই পাকিস্তানের প্রেতাত্মা, এইভাবে তো ট্যাগ দিয়ে আসা হয়েছে। সো আলটিমেটলি মিনিংটা ওইভাবেই করা হয়েছে। এবং আপনি দেখেন, যখন আমরা এভাবে ওই স্লোগান দিতে দিতে সেদিন রাতে রাজপথে নামলাম, তারপরের দিনই কিন্তু ক্যাম্পাসে এই ঘটনাটা ঘটানো হয়েছে। এই জিনিসগুলো তার আমাদের প্ল্যান করা ছিল না। ইভেন আপনি দেখেন, আমাদের অন্যতম সহযোদ্ধা নাহিদকে যেভাবে তুলে নিয়ে গিয়ে রাতে ডিবি হোক ডিজিএফআই হোক যে কোনো একটা তো সংস্থা তাকে এভাবে একদম নির্মমভাবে অত্যাচার করেছে, এটা কি আমাদের স্ক্রিপ্টে ছিল? নেভার। আপনি যদি এরপরের স্টেপে দেখেন, নাহিদ আসিফ তার অসুস্থ হসপিটালে ভর্তি, সেখান থেকে নাহিদ আসিফ এবং বাকেরকে তুলে নিয়ে যাওয়া হলো ডিবি কার্যালয়ে, আমাদেরকে এরপর নিয়ে যাওয়া হলো ওই জায়গা থেকে আবার ডিবি কার্যালয়। এগুলো কি আমাদের ইচ্ছা হয়েছে? কখনোই না, এগুলো তারা করেছে। আবার গুরুত্বপূর্ণ আরেকটি জিনিস, যে জিনিসগুলো আমরা নর্মালি ধীরে ধীরে এখন সামনে আসবে তখন আসেনি, আমাদেরকে কিন্তু ওই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আমাকে, হাসনাতকে এবং হাসিবকে জোর করে ডিজিএফআই বাধ্য করে নিয়ে গিয়েছে এবং সেদিন প্রথম নিয়ে যায় নাই, তার আগের দিন নিয়ে গিয়েছে, কিন্তু তারা আমাদেরকে সর্বোচ্চ বাধ্য করেছে ওই মন্ত্রীদের সামনে যাওয়ার জন্য, আমরা যাইনি। এরপরে তারা আমাদেরকে থেকে শুরু করে আলাদাভাবে যেভাবে থ্রেট করা যায়, আমাদের ফ্যামিলিকে থ্রেট করা যায়, সব কিছু করে এরপরের দিন তারা বাধ্য করে জোর করে নিয়ে গেছে। তারা কিন্তু বলেছে বসার জন্য, আমরা কিন্তু বসতে যাইনি, আমরা দাঁড়িয়েছি তাদের সামনে, তারা যথেষ্টবার বলেছে বসার জন্য, আমরা না বসে সেখান থেকে উঠে এসেছি। আমাদের যে দাবিগুলো ছিল, আমরা সেদিন দাবিগুলো মিডিয়ায় দিতে পারছিলাম না, মিডিয়া সব কিছু এভাবে বন্ধ করে রেখেছিল, চারিদিকে এভাবে কারফিউ দেওয়া, সামগ্রিক দিক থেকে যখন কোনো উপায় ছিল না, আমরা শুধু দাবিগুলো জানিয়ে এসেছি। কিন্তু ঘটনা যেটি হয়েছে, আমাদেরকে দাঁড় করে দেওয়া হয়েছে সিলেক্টিভ কয়েকটি মিডিয়ার সামনে, এবং তার পিছনে ডিজিএফআই প্রায় 15 থেকে 20 জন
সেরকম অফিসাররা দাঁড়িয়ে যারা ঠিক করে দিচ্ছে আমাদের শব্দ কি হবে, আমাদের বাক্য কি হবে। আপনি দেখেছেন ডিবিতে আমাদের কিন্তু স্ক্রিপ্ট হারুন ঠিক করে দিয়েছিল, সেইভাবে ডিজিএফআই এখানে আমাদের স্ক্রিপ্ট এভাবে ঠিক করে দিচ্ছে আমরা কি বলবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমরা যেভাবে বলেছি সেভাবে প্রেজেন্ট করা হয় নাই। ওই মিডিয়াকে ডিজিএফআই নিজেরা কন্ট্রোল করে ওই জায়গা থেকে সেই জিনিসগুলোই প্রেজেন্ট করিয়েছে যেগুলো সরকারের পক্ষে যায়। আমরা যে কথাগুলো বলেছি যে আমরা আমাদের এই আন্দোলন চলবে, এই লাইনটি তারা দেয়নি, তারা এমনভাবে প্রেজেন্ট করেছে মনে আন্দোলন ওখান থেকে শেষ। সো এই সামগ্রিক বিষয়গুলো আসলে আমাদের প্ল্যানে হয়নি, এই বিষয়গুলো আসলে স্বতঃস্ফূর্তভাবে হয়েছে এবং তাদের এই জোর জবরদস্তি ক্ষমতার অপব্যবহারের ফলে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এটি করেছে।